2014 থেকে সব নির্বাচন ছিল সাজানো, বললেন জিএম কাদের। বাংলাদেশকে বাদ দিয়েও ভারত চলতে পারবে, বললেন ফজলুর রহমান। আহত যুবক, বরগুনায় ডাকাতি, বন্ধ দরজায় ফাঁক দিয়ে ছোড়া হলো গুলি। এবং সর্বশেষ জানাবো, লোনের 50,000 টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। 2014 থেকে সব নির্বাচনে ছিল সাজানো, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দাবি করেছেন, 2014 সাল থেকে এ পর্যন্ত দেশে যতগুলো নির্বাচন হয়েছে তার সবগুলোই ছিল সাজানো এবং পূর্ব নির্ধারিত। এমনকি 2026 সালের সর্বশেষ নির্বাচনটিও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে নিজের দুটি বইয়ের প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, 2024 সালের নির্বাচনে ভোটার ছিল প্রায় 12 কোটি, তখন ভোট বুথ ছিল 2,61,000। অথচ 2026 সালে নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 80 লাখ বেড়ে 12,77,00,000 হলেও বুথ কমিয়ে করা হয়েছে 2,44,659টি। প্রায় 17,000 বুথ কেন কমানো হলো? ওনারা জানতেন যে মানুষ ভোট দিতে আসবে না, তাই কৃত্রিম ভিড় দেখাতে এবং পরবর্তীতে ভোট ম্যানিপুলেট করতেই এই চাতুর্যের আশ্রয় নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন ঘোষিত 59.44% ভোট পড়ার দাবিকে সম্পূর্ণ অসম্ভব আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, 13 কোটি ভোটারের 59% অর্থাৎ প্রায় 7,59,00,000 ভোট পড়েছে বলা হচ্ছে। এই ভোট যদি নির্ধারিত বুথ সংখ্যা দিয়ে ভাগ করা হয় তবে প্রতি বুথে 310টি করে ভোট পড়ে। 9 ঘন্টায় সময়সীমায় প্রতি ভোটারের জন্য বরাদ্দ থাকে মাত্র 104 সেকেন্ড। এই 104 সেকেন্ডের মধ্যে একজন ভোটারের আইডি চেক করা, আঙুলে কালি দেওয়া, ব্যালট পেপার নিয়ে বুথে ঢোকা, দুটি ব্যালটে সিল মারা, ভাঁজ করা এবং ব্যালট বাক্সে ফেলা কোনোভাবে সম্ভব নয় যদি না 1 সেকেন্ডের জন্য বুথ খালি থাকে। তিনি দাবি করেন, সাংবাদিক ও মাঠ পর্যায়ের জন্য তথ্য অনুযায়ী বেশিরভাগ কেন্দ্রীয় অর্ধেকের বেশি সময় খালি ছিল। বাস্তবে 12 থেকে 15% বেশি ভোট পড়েনি। বাকি 5.5 কোটি ভুয়া ভোট নিজেদের পছন্দ মতো প্রার্থীদের মধ্যে ভাগ করে দিয়ে ফলাফল নির্ধারণ করা হয়েছে। সাবেক এই বিরোধী দলীয় নেতা আরও অভিযোগ করে বলেন, দেশে বর্তমান কোনো গণমাধ্যমের স্বাধীনতা নেই এবং মিডিয়া এবং সেলফ সেন্সর বা আত্মা নিয়ন্ত্রণে চলছে। তিনি বলেন, আমার এই সত্য কথা ও গাণিতিক হিসাব দেশের কোনো পত্রিকা ছাপতে সাহস পায়নি, তাই বাধ্য হয়ে আমি এগুলো ভারত ও ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে ছাপিয়েছি। আনিস আলমগীর ও পান্নাদের মতো গণমাধ্যম ব্যক্তিত্বদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আগের অপশাসন যে কন্টিনিউয়েশন, আমরা এখনও সেটাই দেখতে পাচ্ছি। মানুষের বাক স্বাধীনতা ও নাগরিক অধিকার হরণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশে তীব্র দুর্নীতি চলেছে দাবি করে জিএম কাদের বলেন, বর্তমানে দেশ জুড়ে এক অভিনব মামলা বাণিজ্য শুরু হয়েছে। নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে এবং শোন অ্যারেস্ট থেকে বাঁচানোর নাম করে বিভিন্ন স্তরে বড় অঙ্কের টাকা ঘুষ নেওয়া হচ্ছে। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে জাতীয় পার্টি বা ভিন্ন মতাবলম্বী কারো নাম থাকলেও দোষর আখ্যা দিয়ে বিমানবন্দরে আটকে দেওয়া হচ্ছে এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা 15তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের বিশাল পরিবর্তন করেছিলেন, কিন্তু সবাইকে বাদ দিয়ে করায় তার টেকেনি। একইভাবে বর্তমান সরকারও যদি দেশের অর্ধেক রাজনৈতিক শক্তি ও সাধারণ মানুষকে বাদ দিয়ে নিজেদের স্টাইলের সংস্কার বা বিচার করতে চায়, তবে সেই সংস্কারও বাংলাদেশের ইতিহাসে কখনো টিকবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, লাঙ্গল প্রতীক থাকবে কি থাকবে না তা নিয়ে আমরা ভাবছি না। মামলা চলছে, হয়তো নিয়ে যাবে, কিন্তু দলের ভেতরে থেকে যারা বেইমানি করবে তাদের আর সুযোগ দেওয়া হবে না। আমরা জনগণের পক্ষে একা হলেও লড়াই চালিয়ে যাব। প্রকাশক আলমগীর শিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এছাড়া আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য আব্দুস সাত্তার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সাংবাদিক কাজী রওনকে হোসেন সহ আরও অনেকে। বাংলাদেশকে বাদ দিয়ে ভারত চলতে পারবে, বললেন ফজলুর রহমান। বাংলাদেশকে বাদ দিয়ে ভারত চলতে পারবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে। বাংলাদেশের চারদিকে কিন্তু ভারত আছে। একটু বুঝে শুনে চললে খুব খারাপ হইতো না। তাদেরকে আমরা প্রভু মানব না, আবার আমরা মনিবও মানব না। প্রয়োজনটা কিন্তু দুই দেশেরই সমান। ফজলুর রহমান বলেন, আমরা কিন্তু হাজার হাজার বছর ধরে দুই বাংলায় এক ছিলাম। সেই বাংলা কেন ভাগ হইল? কারা ভাগ করলো? হিন্দু মুসলমান সাম্প্রদায়িক ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেল বাংলা। বঙ্গ, কলিঙ্গ, মগধ কত রূপে ডাকছে এই বাংলাকে। কোনো সময় রাজধানী ছিল গৌড়, কোনো সময় ছিল পান্ডুয়া, কোনো সময় ছিল সোনার
সোনারগাঁও, সপ্তগ্রাম, কোনো সময় ছিল বিক্রমপুর। এরপরে আসলো ঢাকা, সেখান থেকে গেল মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে কলকাতা, কলকাতা হয়ে উঠল সারা ভারতবর্ষের রাজধানী 100 বছর যাবৎ। বিএনপির সংসদ সদস্য বলেন, এগুলো চিন্তা করার মতো না। তখন কিন্তু বাঙালিরাই সারা ভারতবর্ষকে শাসন করছে, যে কারণে গোখলে বলেছিল যে বাংলা আসলে আজকে যা ভাবে বাকি ভারতবর্ষ তার একদিন পরে তা চিন্তা করে। ফজলুর রহমান বলেন, সেই বাংলা কেন ভাগ হইল? কারা ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করলো? সেইটা ভাগ করলো গান্ধী আর জিন্না, দুইজনের বাড়ি হলো গুজরাট। সেই গুজরাটে জিন্না এবং গান্ধী এমনিতে শত্রু ছিল, কিন্তু বাংলাকে ভাগ করার জন্য তারা একমত ছিল। বাংলা ভাগ হয়ে গেল হিন্দু মুসলমান সাম্প্রদায়িক ধর্মের ভিত্তিতে। এই বীর মুক্তিযোদ্ধা বলেন, এরপরে বাংলায় ছিল 31% হিন্দু, গত 50 বছর এখান থেকে 22% হিন্দু চলে গেল, মানে প্রায় 3/4 হিন্দু চলে গেল কলকাতা বা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় বা ত্রিপুরায়। সেখানে গিয়ে উদ্বাস্ত হয়ে গেল তারা, কিন্তু ওখান থেকে এই হারে মুসলমান আসলো না, যে কারণে আমাদের এখানে 9% হিন্দু, এখন ওদের ওখানে মুসলিম 31%। মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদার মুসলমান কিন্তু খুব আসলো না। তিনি বলেন, মোটামুটি ভালোই চলছিল। 65 সালে যুদ্ধের পর থেকে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যেমনই হোক, 71 সালে যুদ্ধের মধ্য দিয়ে আবার আমরা একটা এক্সিসে এসে দাঁড়ালাম। কিন্তু যুদ্ধের পর অনবরত ভারত বিরোধী প্রচারণা করলো একটা শক্তি। ভারত এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচারণা একটা শক্তি এমনভাবে করে গেছে যেটার কোনো তুলনা নেই। তারাই এদেশের আলবদর রাজাকার ছিল, তারাই স্বাধীনতা বিরোধী ছিল। ভারত বিরোধিতা করতে গিয়ে হিন্দু ধর্ম বিরোধী করা একটা সাংঘাতিক ধরনের ব্যাপার ছিল। ফজলুর রহমান বলেন, এই দিক থেকে কলকাতা কেন্দ্রিক যে বাংলায় এরা অনেকটা সহনশীল, ধৈর্যশীল ছিল, কিন্তু 5ই আগস্টের পরে তারা দেখছে যে ওই দেশটা তো জঙ্গিবাদী হয়ে যাচ্ছে। ওই দেশের মানুষ তো আমার লোককে ভলুকাতে গাছে তুলে আগুন দিয়ে মেরে ফেলে হিন্দু হওয়ার কারণে। তারা যদি হিন্দু মেরে ফেলতে পারে, আমি কেন এখানে মুসলমান মারব না? প্রতিটি অ্যাকশনের বিপরীতে রিয়াকশন আছে, কথাটা বুঝতে হবে। তিনি বলেন, আপনি যদি দিল্লি না ঢাকা প্রতিদিন এই স্লোগান দেন, এমনকি পার্লামেন্ট পর্যন্ত এটা তারা শুনে যদি স্লোগান দেয় ঢাকা না কলকাতা, কলকাতা কলকাতা, আপনি যখন একজনকে শত্রু বলেন, সেও একই উল্টা কাজ করবে। ফজলুর রহমান বলেন, সাম্প্রদায়িকতা একটা রোগ, করোনার মতো, এটার কাছে যাওয়া যায় না, এটা ছোঁয়াচে রোগ। এই সাম্প্রদায়িকতা যখন যেখানে শুরু হয়েছে ওখান থেকে ছড়িয়ে গেছে। বাংলাদেশে যদি সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ হয়, ভারতেও হবে। ওরা এরকম করে, আমরা কি ছেড়ে দেব নাকি? জিনিসটা এরকম হয়ে গেছে। এই মনুষ্যত্ব, বিবেক, গণতন্ত্র, এটা ভারতবর্ষ, পাকিস্তান, আমরা যারা দক্ষিণ এশিয়ার মানুষ, একমাত্র 3টা দেশকে আমি খুব সভ্য মনে করি। তিনি বলেন, শ্রীলঙ্কায় আন্দোলনের পরে এখন সুন্দরভাবে আমরা আবার দাঁড়িয়ে গেছে। আজকে 18 বছর যাবত অস্থিরতা চলছে নেপালে গণতন্ত্র নিয়ে, অর্থনীতি নিয়ে কোনো অস্থিরতা নেই। গণতন্ত্র নিয়ে আন্দোলনের পরে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, সরকার চালাচ্ছে। ভুটান চলছে সুন্দরভাবে, কিন্তু গন্ডগোলের মধ্যে শুধু আছি আমরা, আর আমরা শুধু আছি ভারত নিয়ে, আর ভারত আছে আমাদের নিয়ে। এটার জন্য দায়ী সব জায়গাতেই সাম্প্রদায়িক শক্তি। শুধু ভারত পশ্চিম বাংলাতে সাম্প্রদায়িকতা করেছে, আমরা খুব ভালো মানুষ, এটা বলার কোনো অর্থ নেই। বিএনপির এই সংসদ সদস্য বলেন, এখানে যা হচ্ছে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা কল্পনার বাইরে হচ্ছে। মুক্তিযুদ্ধের দেশে তো এরকম হওয়ার কথা ছিল না। আমাদের ব্যর্থতা আছে, এইটা 72 থেকে শুরু হয়েছে। ভারত বিরোধিতাটা অনেক গোপনে, আস্তে আস্তে, পরে সোচ্চার অবস্থায় শুরু হয়েছে। ভারত আমাদের সব নিয়ে গেল, আমি জানি না কতটুকু নিয়েছে। আহত যুবক, বরগুনায় ডাকাতি, বন্ধ দরজার ফাঁক দিয়ে ছোড়া হলো গুলি। বরগুনা বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ব্রেইলি ব্রিজ এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে রিফাত বিন রিমন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে পুলিশ বাহিনীর সাবেক সদস্য মোহাম্মদ খলিলের ঘরে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতে গুলিতে খলিলের ছেলে রিমন পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটকরা হলেন মোহাম্মদ সৌরভ, মোহাম্মদ সাইফুল ইসলাম ও সগির আলম। জানা গেছে, গভীর রাতে প্রায় 10 জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় রিমন একাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। 10 জন ডাকাতের সঙ্গে রিমনের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পায়ে গুলিবিদ্ধ হন রিমন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরে অবস্থা গুরুতর হলে তাকে বরিশাল পাঠানো হয়েছে। এদিকে ধস্তাধস্তির পর ডাকাত দল ঘর থেকে মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে বেতাগী থানার ওসি মোহাম্মদ হারুনা রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনা তদন্ত এবং মালামাল উদ্ধার সহ ডাকাতদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে। গুলিবিদ্ধ রিমন বলেন, রাত 2টার দিকে ঘরের ভেতর থেকে মায়ের চিৎকার শুনতে পাই। পরে মায়ের রুমে গিয়ে দেখি আমাদের ঘরের ভেতর 10 জন ডাকাত। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে থেকে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমি পায়ে গুলিবিদ্ধ হই। বেতাগী থানার ওসি মোহাম্মদ হারুনা রশিদ বলেন, একটি ডাকাতের ঘটনা ঘটেছে। ঘটনায় এক যুবককে ডাকাতরা গুলি করেছে। গুলিবিদ্ধ যুবক বলেছেন যে
চেক ঘরের মধ্যে ধস্তাধস্তি করে ডাকাতদের ঘরের বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেওয়ার পর দরজার ফাঁক দিয়ে ডাকাতরা শটগান দিয়ে পায়ের গোড়ালিতে গুলি করে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছি। লোনের 50,000 টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা। নীলফামারীর কিশোরগঞ্জে এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে চেতনানাশক দিয়ে 50,000 টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের পুষনা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী সূত্রে জানা যায়, আজ বিকেলের দিকে জহুরুল ইসলাম TMSS নামে একটি এনজিও থেকে লোনের 50,000 টাকা উত্তোলন করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার নাকে চেতনানাশক দেয়। এ সময় তার হাতে কয়েকটি বিদেশি টাকার মতো কাগজ দিয়ে 50,000 টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ভুক্তভোগী জহিরুল ইসলাম বলেন, এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি যাওয়ার পথে কয়েকজন এসে আমার নাকে চেতনানাশক দিলে আমার স্বাভাবিক জ্ঞান থাকে না। কিছুক্ষণ পর আমার জ্ঞান স্বাভাবিক হলে হাতে কয়েকটি বিদেশি টাকা দেখে চিৎকার করি। তারপর দেখি আমার পকেটে থাকা 50,000 টাকা তারা নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দোষীকে শনাক্তের চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।